প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে আছো, তাদেরকে আমি অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে বাসায় আছো। এখন যেহেতু শীতকাল পড়ছে, তাই তোমাদের কিন্তু আরো সচেতনতার সাথে বাসায় থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কারণ শীতকালে কিন্তু করোনার প্রকোপ, যেটা আমরা সংবাদ মাধ্যমে জানতে পারি, সেখানে কিন্তু ক্রমাগত আবার বেড়ে চলছে। তো সেই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। সর্বোপরি প্রত্যেকের ধর্ম অনুযায়ী যার যার সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রেখে তাকে ডাকতে হবে। এবার আমি গত যে ক্লাসে তোমাদেরকে রুই মাছটি পড়িয়েছিলাম, তোমরা হয়তো ভাবতে পারো যে মাঝের আমাদের রুটিনটা তোমাদের সাথে একটু শেয়ার করি। যে আমি তোমাদের সাথে যে ক্লাসটা নিব রুই মাছের উপরে, এটা প্রতি মঙ্গলবারে হবে এবং একটি মঙ্গলবার গ্যাপ দিয়ে দিয়ে হবে। আমি মানে আজ যেমন নিচ্ছি মঙ্গলবারে, পরবর্তী মঙ্গলবারে কিন্তু আমি আসবো না, তারপরের মঙ্গলবারে যে আবার তোমরা আমাকে পাবে। আর এর মাঝে যদি আমার ক্লাস নেয়ার ক্ষেত্রে তোমাদের কোনো কোথাও জানার বিষয় থাকে, না বোঝো, অবশ্যই আমাকে নক করবে। আর আরও একটি কথা বলবো যে বিষয়টি ধরো আমি আমার যে রুই মাছটি পড়াবো, সেইটি আমি পুরো পরিচ্ছেদটা পড়ানো শেষ হলে পরে আমি তোমাদের কোশ্চেন প্যাটার্নের উপরেই আমি আলাদা একটি ক্লাস নিব। তখন তোমরা উদ্দীপকের ভিত্তিতে কিভাবে এই কোশ্চেনগুলো থাকবে, সেট হবে, সেগুলো তখন তোমরা আরো বিস্তারিতভাবে জানতে পারবে, বুঝতে পারবে। আর তাছাড়াও প্রত্যেকটা ক্লাসের সাথে সাথে ফাঁকে ফাঁকে আমি চেষ্টা করব যতটা সম্ভব তোমাদেরকে ইনফরমেশন দিয়ে প্রশ্ন এবং অ্যান্সারটি বুঝিয়ে দেওয়ার। এবার আসো আমরা মূল ক্লাসে যাব। আমি মূল ক্লাসে যাওয়ার আগে বলবো, তোমরা গাজী আজমল স্যারের যে বইটি আছে সেটি একটুখানি খুলবে। আর যদি নাও খোলো, মোটামুটি যাদের কাছে আছে তারা কাছে রাখতে পারো। আর যদি কাছে না থাকে তাহলে আমার ব্ল্যাকবোর্ডের দিকে একটু খেয়াল রাখবে। আমি তোমাদের সাথে আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ড। আমাদের রুই মাছ থেকে নানানভাবেই কোশ্চেন আসে। তোমার হৃৎপিণ্ডটা আমাদেরকে বুঝতে হবে উদ্দীপকটাকে ধরার জন্য। মানে উদ্দীপকটাকে আমি যদি না বুঝতে পারি তাহলে কিন্তু আমি অ্যান্সার যতই জানি আমি অ্যান্সারটা করতে পারবো না। এই জন্য আমাদের রুই মাছের হৃৎপিণ্ড সম্পর্কে আইডিয়া থাকতে হবে। তাহলে আমরা যদি রক্ত সংবহন তন্ত্রের উপরে কোনো কোশ্চেন আসে সেটি আমরা খুব সহজে ধরতে পারবো এবং অ্যান্সার করতে পারবো। তো আজকে আসো আমরা হৃৎপিণ্ড নিয়ে আলোচনা শুরু করি। রুই মাছের ফুলকা দুটির পিছনে পেরিকার্ডিয়াল গহ্বর নামে এক বিশেষ ধরনের গহ্বরের হৃৎপিণ্ড অবস্থান করে। আচ্ছা, আরেকটু কথা বলি, আমার যে বইটি আছে সেখানে 67 পেজ নাম্বার, গাজী আজমল স্যারের বই। আর তোমাদের সবার সাথে হয়তো পেজটি নাও মিলতে পারে, তারপর হয়তো এর আশেপাশেই পাবা যদি নাও মেলে। তো পেরিকার্ডিয়াম নামক আবরণে হৃৎপিণ্ডটি আবৃত থাকে। খেয়াল করো, এখানে কিন্তু একটা ছোট্ট কোশ্চেন মানে ফার্স্টেই দিতে পারে যে কোন আবরণ দিয়ে হৃৎপিণ্ডটি আবৃত থাকে। তাহলে আমরা কি পেলাম? পেরিকার্ডিয়াম নামক আবরণে হৃৎপিণ্ডটি আবৃত থাকে। এটা এমসিকিউর জন্য। অন্যান্য মাছের মতো রুই মাছের হৃৎপিণ্ডটি দুটি প্রকোষ্ঠে বিভক্ত, একটি অট্রিয়াম এবং অন্যটি ভেন্ট্রিকল। এছাড়া সাইনাস ভেরোসাস নামে আরো একটি উপপ্রকোষ্ঠ আছে। নিচে হৃৎপিণ্ডের বিভিন্ন প্রকোষ্ঠ এবং উপপ্রকোষ্ঠের আলোচনা করব। আমি তার আগে তোমাদের যদি একটু চিত্রটা এঁকে দেই তাহলে কিন্তু তোমাদের জন্য সুবিধা হবে। দেখো, খুব সহজ করে আমি চিত্রটি আঁকবো, খুবই সহজ করে। আশা করি প্রত্যেকে বুঝবে এবং আঁকতেও পারবে। দেখো, এই চিত্রটি
আচ্ছা খেয়াল করো, চিত্রটা কিন্তু খুব সহজ করে আমি এঁকেছি। আশা করি প্রত্যেকেই চিত্রটি আঁকতে পারবে। আমি সেইভাবেই চিত্রটা নিয়েছি। এখানে খেয়াল করো যে আমি একটু লেবেলিংটা করে দেই। এইটা হচ্ছে বালবাস আর্টারিওসাস, এটা হচ্ছে ভেন্ট্রিকল, অট্রিয়াম, সাস। আচ্ছা এখানে খেয়াল করো, আমি যে চিত্রটি এঁকেছি সেটি হচ্ছে লেবিও এর হৃৎপিণ্ড। ঠিক আছে, এবার আসো এখানে আমরা 4টি ভাগ করেছি লেবেলিং এ। প্রথমটি হচ্ছে ভালভাস আর্টারিওসাস, তারপরটি হবে ভেন্ট্রিকল, এবং তারপরটি হবে অট্রিয়াম, তারপরটি হবে সাইনাস ভেনোসাস। তাহলে আমরা এখানে একটি প্রকোষ্ঠ, একটি, দুটো, তিনটি, আমরা এখানে 3টি প্রকোষ্ঠ পেলাম, আর নিচে কিন্তু আরো একটি প্রকোষ্ঠ আছে ছোট। তাহলে আমরা এখানে টোটাল যে প্রকোষ্ঠ এবং সেই প্রকোষ্ঠগুলোর নিয়ে একটু আলোচনা করি। যে সাইনাস ভেনোসাস, যেটা আমরা নিচ থেকে শুরু করি, সাইনাস ভেনোসাস যেটা, এটি পাতলা প্রাচীর বিশিষ্ট উপপ্রকোষ্ঠ যা হৃৎপিণ্ডের পৃষ্ঠদেশে অবস্থিত এবং সাইনো অট্রিয়াল ছিদ্রপথে অট্রিয়ামের সাথে যুক্ত। এই পথে শিরা থেকে সংগৃহীত কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত অট্রিয়ামে প্রবেশ করে। দেখো খুবই সোজা, তুমি যদি মন দাও তাহলে কিন্তু খুব সোজা। আর তুমি যদি মুখস্থ করার কথা ভাবো অথবা যদি তুমি না বুঝে পড়ার চেষ্টা করো তাহলে কিন্তু খুব কঠিন হবে। এবং অনেকেরই ধারণা যে হয়তো প্রাণীবিদ্যা মুখস্থ ছাড়া আর কিছু করার থাকে না, কিন্তু বিশ্বাস করো যদি তুমি প্রত্যেকটা বিষয় খুব মনোযোগ সহকারে শোনো এবং আমার কথা শোনো, বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমার কোনো কিছু মুখস্থ করা লাগবে না। 60% তোমাকে বুঝতে হবে আর 40% তোমাকে মুখস্থ রাখতে হবে। আমি এখানে কি বলছি দেখো, যে পাতলা প্রাচীর বিশিষ্ট উপপ্রকোষ্ঠ হৃৎপিণ্ডের পৃষ্ঠদেশে অবস্থিত। এবার এইখানে কি মানে এখানে এইটা একটা, তুমি দেখো কিছু জিনিস মুখস্থ রাখতে হবে, 40% আমি বলছি। এখানে সাইনাস ভেনোসাসটা কি একটি পাতলা প্রকোষ্ঠ, পাতলা কিন্তু বোঝাই যেতেছে। দেখো এগুলোতে আমি ডাবল দাগ দিছি, এগুলিতে কিন্তু আমার ডাবল দাগ, এখানে কিন্তু সবগুলোতে ডাবল দাগ দেয়, কিন্তু এই নিচে কি আমি ডাবল দাগ দিয়েছি? দেইনি। তার মানে এই প্রকোষ্ঠগুলো পাতলা। এবার আসো গেল পাতলা, আর তারপরে যেটা যে এটা অট্রিয়ামের সাথে যুক্ত। এই সাইনাস ভেনোসাসটা আমি কি বলতে পারি যে সাইনাস ভেনোসাসটা অট্রিয়ামের সাথে যুক্ত? এটা কিন্তু খুব সহজেই বলা যায় যে সাইনাস ভেনোসাসটা অট্রিয়ামের সাথে যুক্ত। ঠিক ওইভাবে আমি এখানে চিত্রটা দেখে দেখে কিন্তু আমরা বর্ণনাটা শিখবো। চিত্রটা দেখে দেখে কিভাবে বলবো যে সাইনাস ভেনোসাসটা হচ্ছে একটি পাতলা উপপ্রকোষ্ঠ যেটা তোমার হৃৎপিণ্ডের পৃষ্ঠদেশে অবস্থিত এবং সাইনাস ভেনোসাসটা অট্রিয়ামের সাথে যুক্ত। দেখো এটা কিন্তু তুমি চিত্র দেখে বলতে পারার কথা। এবং এখানে কি হয়, কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত প্রবেশ করে। তোমার মুখস্থের যে বিষয়টা সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত প্রবেশ করে। এখানে আমি এটা ব্র্যাকেটে দিছি, তোমাদের পরীক্ষার সময় না দিলেও চলবে। তাহলে আমাদের এখানে কি হচ্ছে যে কার্বন ডাই অক্সাইডটা সাইনাস ভেনোসাস দিয়ে অট্রিয়ামে যাবে। তাহলে দেখো এবার আমরা কিন্তু খুব সহজেই বলতে পারি যে হৃৎপিণ্ডের পৃষ্ঠদেশের যে উপপ্রকোষ্ঠ সেটি খুবই পাতলা, যার নাম সাইনাস ভেনোসাস, এবং এটি সাইনাস ভেনোসাসটি অট্রিয়ামের সাথে যুক্ত এবং সাইনাস ভেনোসাসের মধ্য দিয়ে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত অট্রিয়ামের মধ্যে প্রবেশ করে। এটা কিন্তু খুব সহজে তুমি চিত্র দেখেই বলতে পারো। আমি কি এমন কোনো কথা বলেছি যেটা চিত্র দেখে বলা যাবে না? আমি কিন্তু কয়েকটা কথা বলছি যে
তোমার এই সাইনাস ভেনোসাসটা পাতলা এবং তোমার মানে সাইনাস ভেনোসাসের প্রকোষ্ঠ উপপ্রকোষ্ঠটা পাতলা। সাইনাস ভেনোসাস পাতলা লিখলে কিন্তু হবে না, এখানে লিখতে হবে যে সাইনাস ভেনোসাস প্রকোষ্ঠ উপপ্রকোষ্ঠটা পাতলা প্রাচীর দ্বারা তৈরি, এইভাবে বলতে হবে। এবং তারপরে বলতে হবে কি যে যেটা সাইনাস ভেনোসাসটা অট্রিয়ামের সাথে যুক্ত। এবং সাইনাস ভেনোসাসে কোন ধরনের রক্ত প্রবাহিত হয়? কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত প্রবাহিত হয়, এবং যেটা সাইনাস ভেনোসাস থেকে কোথায় যায়? অট্রিয়ামে যায়। আচ্ছা, এরপরে আসো অট্রিয়াম। এটি পেরিকার্ডিয়াল গহ্বরের সম্মুখ পৃষ্ঠভাগে অবস্থিত পাতলা প্রাচীর বিশিষ্ট বৃহত্তম প্রকোষ্ঠ। এটি একদিকে সাইনাস ভেনোসাস, অন্যদিকে অট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্রপথে ভেন্ট্রিকলে উন্মুক্ত। দেখো এইখানে কিন্তু যেটা অট্রিয়ামটাও এটা মানে পর্দাটা প্রকোষ্ঠটা পাতলা, কিন্তু তোমার এমনিতে তোমার যখন তুলনা করা হবে তখন তোমার এর থেকে একটু মোটা, কিন্তু আমরা তুলনায় যাব না, আমরা এটা বলবো যে অট্রিয়ামটাও পাতলা একটি প্রকোষ্ঠ দ্বারা নির্মিত। এবার অট্রিয়ামটা দেখো আমি কিন্তু খুব সহজেই বলতে পারি যে অট্রিয়ামের পশ্চাৎ প্রান্তটা সাইনাস ভেনোসাসের সাথে যুক্ত এবং সম্মুখ প্রান্তটা ভেন্ট্রিকলের সাথে যুক্ত। ঠিক আছে, এখন ধরো আমি যদি তোমাদেরকে এইভাবে বোঝানোর চেষ্টা করি যে ধরো এটা একটা আমি ধরে নিলাম যে এটা একটা মার্কার, আর এখানে এটা হচ্ছে আমাদের ডাস্টার। আর আরেকটা জিনিস লাগবে, আচ্ছা আমি যদি এটা খুলে ফেলি তাহলে হয়। এটা একটা মার্কার, এটা একটা ডাস্টার, এই পাশে আসো মার্কারের খাপ, বা হ্যাঁ আমরা মানে মার্কারের খাপ বা হেড, মার্কারের হেডটা আছে এই পাশে। তাহলে আমরা কিন্তু এইভাবে বলতে পারি যে ডাস্টারের, আমি এইভাবে দেখো বোঝা যাচ্ছে কিনা, ডাস্টারের আমি যদি এই পাশটা পশ্চাৎ প্রান্ত ধরি, এই পাশটা যদি সম্মুখ প্রান্ত ধরি, তাহলে ডাস্টারের পশ্চাৎ প্রান্তে আছে মার্কারের ক্যাপ এবং সম্মুখ প্রান্তে আছে মার্কার। অথবা আমি যদি এই সাইডে একটা ডাস্টারের এই পাশে যদি ধরো আমি একটা পেন রাখি, তাহলে আমি এখানে কি বলতে পারি যে ডাস্টারের পশ্চাৎ প্রান্ত আমি এটা ধরবো, তোমাদের সাইড থেকে এই পাশেই পশ্চাৎ হবে, তাহলে তুমি কি বলবা যে ডাস্টারের পশ্চাৎ প্রান্তে আছে পেন, সম্মুখ প্রান্তে আছে মার্কার। বা তুমি এখন যেটা দেখতে পাচ্ছ যে মার্কারের পশ্চাৎ প্রান্তে কিছুই নাই, কিন্তু সম্মুখ প্রান্তে একটা মার্কার আছে। তাহলে ঠিক ওইভাবে এইটা এইখানে যেটা আমি বললাম সেটাই কিন্তু এখানে দেয়া আছে যে অট্রিয়ামের পশ্চাৎ প্রান্তে আছে সাইনাস ভেনোসাস এবং সম্মুখ প্রান্তে আছে ভেন্ট্রিকল। দেখো বোঝা যাচ্ছে কিনা। আচ্ছা, এরপরে আসো ভেন্ট্রিকল, যেটা এটিও হৃৎপিণ্ডের সর্বশেষ প্রকোষ্ঠ। পেরিকার্ডিয়াল গহ্বরে অঙ্কীয় দেশে অবস্থিত প্রকোষ্ঠটি প্রাচীরটি পুরু মাংসল, ভেন্ট্রিকলটা কিন্তু পুরু এবং মাংসল এবং এটা মোটা। তারপরে হচ্ছে সম্মুখে ভালভাস আর্টারিওসাস থাকে, এইটা আবার সেম কেস। দেখো অট্রিয়ামটা যদি আমি বুঝতে পারি যে অট্রিয়ামের পশ্চাৎ প্রান্তে সাইনাস ভেনোসাস, সম্মুখ প্রান্তে ভেন্ট্রিকল থাকে, তাহলে ভেন্ট্রিকলের সম্মুখ প্রান্তে ভালভাস আর্টারিওসাস এবং ভেন্ট্রিকলের পশ্চাৎ প্রান্তে অট্রিয়াম, এটা বলতে পারি না আমরা কিন্তু বলতে পারি। কি বলতে পারি? ভেন্ট্রিকলের সম্মুখ প্রান্তে কি থাকবে? ভালভাস আর্টারিওসাস, এবং ভেন্ট্রিকলের পশ্চাৎ প্রান্তে কি থাকবে? অট্রিয়াম। এবার এই ভেন্ট্রিকলটা কিন্তু মনে রাখতে হবে যে কোনটা পুরু কোনটা পাতলা, এটা একটু মনে রাখতে হবে। ভেন্ট্রিকলের যে প্রাচীরটা সেটা কিন্তু তোমার বেশ পুরু মাংসল, এটা একটু মনে রাখতে হবে। যেটা আমি আগেই বলছি যে 40% তোমাকে মুখস্থ রাখতে হবে, আর 60% তোমার বুঝে পড়া লাগবে। এবার আসো ভালভাস আর্টারিওসাস, যেটা ওই উপরেরটা। রুই মাছের হৃৎপিণ্ডে ভালভাস কোনাস আর্টারিওসাস নেই, তার পরিবর্তে আছে ভালভাস আর্টারিওসাস। এটি মূলত স্ফীত হয়ে গোড়া বা মূল, এটি হৃৎপিণ্ড থেকে ভেন্ট্রাল আর্টার রক্ত চলাচল নিয়ন্ত্রণ করে, হৃৎপিণ্ডের কোনো অংশ নয়। আচ্ছা, ভালভাস আর্টারিওসাস এটা মূলত হৃৎপিণ্ডের কোনো অংশ নয়, কিন্তু এটা একটা গতিপথ, এটা একটা পথ যে পথের মাধ্যমে রক্তটা ভালভাস আর্টারিওসাস হয়ে ভেন্ট্রিকলে ঢোকে। এই জন্য এটা আমাদেরকে রাখতে হবে, এটা হৃৎপিণ্ডের খুব গুরুত্বপূর্ণ কোনো পার্ট, মানে হৃৎপিণ্ডের কোনো অংশ হিসেবে না, বাট ওই পথেই কিন্তু ভালভাস আর্টারিওসাসের পথেই কিন্তু রক্তটা তোমার ভেন্ট্রিকলে আসে।
তাহলে আমরা কিন্তু এখানে খুব সহজে এই একটা চিত্র দিয়ে আমি তোমাদেরকে সব বোঝানোর চেষ্টা করব, যে তাহলে আমরা এখানে বর্ণনাটা শেষ করতে পারলাম। যদি আসে হৃৎপিণ্ডের গঠন, এখানে তোমাদের আরো একটু কথা আছে বাকি, যে এই হৃৎপিণ্ডটার এটা একটা প্রকোষ্ঠ, কিন্তু এখানে একটা প্রতিটা প্রকোষ্ঠের মাঝে মাঝে কিন্তু কপাটিকা থাকবে। অর্থাৎ কপাটিকা, বা আমরা যদি নর্মাল বাংলা মানে বোঝার জন্য বলি, যে আমাদের কি হয়, রুমের প্রত্যেকটা রুমের সামনে একটি করে দরজা থাকে না, যে একটা রুম শেষ হয় সেই রুমের সামনে একটা দরজা, তখন আমরা সেটাকে একটা করে মানে বেডরুম এইভাবে বলি। ঠিক এরকম আমরা যদি বলি যে হৃৎপিণ্ড, লেবিওরোহিটার হৃৎপিণ্ড, এখানে আমরা যে 2-3টা ঘর পেলাম, 1 2 3 যে ঘরগুলো পেলাম, আর এখানে নিচে কিন্তু আরো একটা ঘর আছে, এই প্রত্যেকটা ঘরে এই যে মাঝখান বরাবর এইখানে একটা করে কপাটিকা থাকবে, এই মাঝখান বরাবর একটা করে কপাটিকা থাকবে। তাহলে ওই কপাটিকা গুলা কি না, সেই কপাটিকা গুলা হচ্ছে সাইনো অট্রিয়াল কপাটিকা। আচ্ছা একটু বলি, হৃৎপিণ্ডের উপপ্রকোষ্ঠ প্রকোষ্ঠগুলোর সংযোগ ছিদ্রে কপাটিকা থাকে, যেটা আমি বলছি যে একটা প্রকোষ্ঠের সাথে আর একটা প্রকোষ্ঠের সংযোগ স্থলে। দেখো এখানে কিন্তু কোনো কিছু বানানের কোনো কথা আমি বলছি না, প্রত্যেকটা কথা কিন্তু বুঝে পড়া যায় যে এটা একটা প্রকোষ্ঠ, এইটা একটা প্রকোষ্ঠ, এই ব্যাপারে তো কারো কোনো মানে না বোঝার কিছু নাই, যে এটা একটা প্রকোষ্ঠ, এটা একটা প্রকোষ্ঠ, তাহলে দুটি প্রকোষ্ঠের মাঝখানে সংযোগ স্থলে একটি করে কপাটিকা থাকবে। তাহলে এটাকে মুখস্থ করার দরকার আছে এই কথাটা না কিন্তু। তারপরে আমাদের যেটা আছে যে কপাটিকা গুলো শুধু সামনের দিকে খুলে, ফলে রক্তের পশ্চাৎ গতি রুদ্ধ হওয়ায় রক্তের প্রবাহ থাকে একমুখী। এবার এই ভাষাটা আমি তোমাদের বুঝিয়ে দিব, যে কপাটিকা গুলো শুধু সামনের দিকে খুলবে। এই যে কতগুলো কপাটিকা, প্রত্যেকটা কপাটিকা কিন্তু সামনের দিকটা খুলে যাবে, পশ্চাৎ দরজাটা কিন্তু বন্ধ হয়ে যাবে, এবং ওই সামনের দিকে শুধু ঢোকার কারণে মানে খোলার কারণে রক্তটা হবে একমুখী। এখানে কিন্তু তোমাদের একটা ছোট্ট এমসিকিউ অনেক সময় থাকে, যে রুই মাছের রক্তটা কোন মুখী, উভমুখী না একমুখী না দ্বিমুখী, এরকম যে কোনো কিছু আসতে পারে, সেক্ষেত্রে তুমি এমসিকিউ তে টিক দেবা যে একমুখী। এবার আসো কি আমরা তাহলে কি পড়লাম, যে প্রত্যেকটা কপাটিকার সম্মুখ প্রান্ত খুলে যাবে, তারপরে রক্তটা যাবে, আর পশ্চাৎ প্রান্তের যে দরজা বা কপাটিকা থাকবে সেটা হচ্ছে বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আর রুই মাছের হৃৎপিণ্ড এই যে নিচে সাইনো অট্রিয়াল কপাটিকা, এটা সাইনাস ভেনোসাস, আমরা কই গেলাম, সাইনাস ভেনোসাস এবং অট্রিয়াম, এর মাঝে যে কপাটিকা থাকবে তার নাম হচ্ছে সাইনো অট্রিয়াল কপাটিকা। এই যে এখানে যেটা সেটা হবে সাইনো একটা জিনিস খেয়াল করো, যেহেতু অট্রিয়াম এবং সাইনাস ভেনোসাসের মাঝে এইখানে যে কপাটিকাটা থাকবে সেটার নাম হয়েছে কি, সাইনাস এবং অট্রিয়ামের সাথে মিলিতভাবে সাইনো অট্রিয়াল কপাটিকা। যেহেতু সাইনাস ভেনোসাস এবং অট্রিয়াম এই দুটোর মাঝখানে কপাটিকা, সেজন্য এটার নাম হবে সাইনো অট্রিয়াল কপাটিকা। এইটা গেল। এরপরে আসো, এইখানে এই যে এই জায়গাটাতে আরেকটা আছে দরজা, এটা হচ্ছে অ্যাটিওভেন্ট্রিকুলার কপাটিকা। আচ্ছা আমি আর লিখলাম না, অ্যাটিওভেন্ট্রিকুলার কপাটিকা। এইখানে যেহেতু অট্রিয়াম এবং ভেন্ট্রিকল, তাহলে অট্রিয়াম এবং ভেন্ট্রিকলের সাথে মিল রেখে কি নাম হয়েছে, অ্যাটিওভেন্ট্রিকুলার কপাটিকা। অট্রিয়াম এবং ভেন্ট্রিকল দুটো মিলিয়ে অ্যাটিওভেন্ট্রিকুলার কপাটিকা। ঠিক আছে, এইখানে আগে আমরা কপাটিকা গুলির নাম পড়ি, তারপরে রক্তটা কিভাবে যায় সেটা আমি একটুখানি বলে দেব। এরপরে আসো, ভেন্ট্রিকল এবং ভালভাস আর্টারিওসাসের মাঝে যেটা আছে ভেন্ট্রিকুলো ভালভাস কপাটিকা। আচ্ছা তাহলে আমরা এখানে যেহেতু ভেন্ট্রিকল এবং ভালভাস আর্টারিওসাস, সেই জন্য আমাদের এই কপাটিকাটার নাম হবে ভেন্ট্রিকুলো ভালভাস কপাটিকা। ভেন্ট্রিকুলো ভালভাস কপাটিকা, অর্থাৎ প্রতিটা প্রকোষ্ঠের সাথে কিন্তু যে কপাটিকা গুলো আছে সেই
কপাটিকা গুলো কিন্তু দুটো প্রকোষ্ঠের সাথে মানে মিলিয়ে এই নামগুলো রাখা আছে, যার কারণে মানে মনে রাখা সুবিধা। এখানে যে ঘটনাটা ঘটে যে আমি দেখো কপাটিকা গুলোর সামনে একটি অ্যারো চিহ্ন দিয়ে দিছি যাতে কপাটিকা গুলো খুব সহজে তোমরা নজরে আনতে পারো। আমি একটু দাগ দেই। আচ্ছা, এইখানে দেখো ভেন্ট্রিকুলো বালবাস, আর্টিও ভেন্ট্রিকুলার কপাটিকা আর সাইনোআর্টিয়াল কপাটিকা। এবার যে কথাটা বলছে যে রুই মাছের রক্তটা কি হবে, একমুখী হবে, অর্থাৎ পিছন দিকে আর আসবে না, রক্তটা শুধু সামনের দিকে যাবে। আর যখন সামনের দিকে যাবে তখন পিছনের দরজাটা বন্ধ হয়ে যাবে। আমি আসলে কপাটিকাটাকেই দরজা হিসেবে বলছি, কিন্তু তোমরা কখনো লিখবা না, তোমাদের সুবিধার জন্য আমি মুখে বলছি যে কপাটিকা মানে মানে দরজা। এখন বোঝানোর জন্য এই কথাটা বলছি, তোমরা সবসময় কপাটিকা লিখবা। তা আমাদের কি হয় এইখানে যে ঘটনাটা ঘটে, যে ধরো একটু লিখে দিলে সুবিধা হয়। আচ্ছা, দেখো খেয়াল করো, সাইনাস ভেনোসাস, তারপরে আমি লিখছি অট্রিয়াম, তারপরে লিখেছি ভেন্ট্রিকল, তারপরে লিখেছি বালবাস আর্টারিওসাস, এরপর লিখেছি পুলকা। অর্থাৎ রক্তটা কি হয়, একমুখী, এই দিকেই যাচ্ছে, ও কিন্তু আর পিছন দিকে ফিরে আসবে না। তাহলে রক্তটা সাইনাস ভেনোসাসে যাবে ফার্স্টে, দেন যাবে অট্রিয়ামে, দেন যাবে ভেন্ট্রিকলে, দেন যাবে বালবাস আর্টারিওসাসে। এবং কি হবে, যখন সাইনাস থেকে অট্রিয়ামে যাবে তখন এই পিছনের কপাটিকাটা বন্ধ হবে, পিছনে সাইনোআর্টিয়াল কপাটিকাটা বন্ধ হয়ে যাবে। এরপর আবার যখন মানে রক্তটা যখন অট্রিয়ামে যাবে, রক্তটা যখন অট্রিয়ামে চলে গেল তখন কিন্তু তোমার এই সাইনোআর্টিয়াল কপাটিকাটা বন্ধ হবে। এবার আসো, অট্রিয়াম থেকে যখন রক্ত যাবে ভেন্ট্রিকলে, তখন ভেন্ট্রিকলে গেলে আর্টিও ভেন্ট্রিকুলার কপাটিকাটা বন্ধ হবে। এবার ভেন্ট্রিকল থেকে যখন ভালবাস আর্টারিওসাসে যাবে তখন কিন্তু আবার ভেন্ট্রিকুলো ভালবাসটা বন্ধ হবে। অর্থাৎ যখন রক্ত এইভাবে প্রবাহিত হবে তখন এই সাইনাস ভেনোসাস থেকে অট্রিয়ামে যাবে, এইভাবে যখন যাবে পিছনের যে কপাটিকাগুলি থাকবে, অর্থাৎ অট্রিয়ামে থাকলে সাইনাস ভেনোসাস থেকে অট্রিয়ামে গেল, অট্রিয়ামে গেলে তখন সাইনোআর্টিয়াল কপাটিকাটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এই যে এখানে কিন্তু সেই কপাটিকা আছে, সাইনোআর্টিয়াল কপাটিকাটা, এইটা তখন বন্ধ হবে। আবার যখন অট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলে যাবে তখন এই দরজাটা বন্ধ হবে, এই কপাটিকাটা বন্ধ হবে। আবার এইখান থেকে যখন এইখানে যাবে এই দরজাটা বন্ধ হবে। অর্থাৎ রক্তটা যে প্রকোষ্ঠের মধ্যে থাকবে সেই প্রকোষ্ঠের পিছনের তোমার কপাটিকাটা বন্ধ হবে আর সামনের কপাটিকাটা তখন খুলে যাবে। ব্যাপারটা বোঝা গেল? যে যতগুলো মানে রক্তটা তো 4টা প্রকোষ্ঠ চেঞ্জ করে, তখন 4টা রুমে মানে 4টা প্রকোষ্ঠের মধ্যে 3টা পাচ্ছি আমরা কপাটিকা। তাহলে আমাদের কিন্তু এখানে আরেকটা এমসিকিউ থাকতে পারে যে রুই মাছের হৃৎপিণ্ডে কতগুলো কপাটিকা থাকে? হৃৎপিণ্ডে কপাটিকা থাকে 3টা। তাহলে সেই 3টা কপাটিকার ভিতরে কিন্তু যখন রক্তটা যে প্রকোষ্ঠে থাকবে সেই প্রকোষ্ঠের সামনের কপাটিকাটা খোলা থাকবে আর পিছনের কপাটিকা থাকবে বন্ধ। এই কথাটাই বলা হয়েছে যে রুই মাছের হৃৎপিণ্ডের মধ্যে রক্তটা কিভাবে চলাচল করে এবং বালবাস আর্টারিওসাস থেকে পরে কিন্তু যাবে রক্তটা ফুলকায় যাবে। এখন তোমার ধরো এখানে সাইনাস ভেনোসাসে থাকবে কার্বন ডাই অক্সাইড। আমরা পরবর্তীতে রক্ত সংবহন তন্ত্র নিয়ে যখন আলোচনা করব তখন আমরা তোমাদেরকে বুঝাবো কিভাবে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনটা তোমার হার্টের ফুলকার মধ্যে প্রবাহিত হচ্ছে। আজকে শুধু আমরা হার্ট থেকে রক্তটা কিভাবে ফুলকায় যায় সেই বিষয়টা নিয়ে আলোচনা করলাম।
যে কিভাবে হার্টের বিভিন্ন প্রকোষ্ঠের ভিতর দিয়ে রক্তটা ফুলকায় যে প্রবাহিত হয়, এবং পরবর্তী ক্লাসে আমরা শিখাবো যে ফুলকার ভিতরে কিভাবে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডটা মিলেমিশে মানে রক্ত সংবহন তন্ত্রটা পরিচালিত হচ্ছে রুই মাছের ক্ষেত্রে। তো আমি আশা করি তোমাদের আজকে এই হৃৎপিণ্ডের যে গঠন এবং হৃৎপিণ্ডের যে রক্তের গতিপথ এবং হৃৎপিণ্ডের মধ্যে যতগুলো কপাটিকা থাকে সেই কপাটিকাগুলোর নাম, এই বিষয়গুলো তোমাদের অবশ্যই মানে বোঝা গেছে এবং তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখান থেকে তো কিভাবে কোশ্চেন আসবে সেগুলো আমি বলে দিলাম, যে ধরো হৃৎপিণ্ডের গঠন লিখো, এটা হয়তো অনেক সময় 3 মার্কে থাকবে, এবং তোমরা অবশ্যই জানো যে এগুলো কিন্তু কোনোটাই সরাসরি প্রশ্ন থাকবে না, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু উদ্দীপকের ভিত্তিতে হবে, তোমাকে উদ্দীপকটা ধরে বুঝে নিতে হবে যে এটা আসলে কি বললো। তাহলে দেখো এখানে কিন্তু বেশ কয়েকটা পয়েন্ট আমরা পেয়েছি, যে রুই মাছের হৃৎপিণ্ডে তোমার কি ধরনের রক্ত, মানে কি উভমুখী না একমুখী রক্ত প্রবাহিত হয়। যদি তোমার উদ্দীপকের মধ্যে একমুখী রক্তর কথাটা উল্লেখ থাকে তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে এটা রুই মাছের হৃৎপিণ্ড, এবং আরেকটা যদি ধরো 3টা প্রকোষ্ঠ থাকে বলে, সেক্ষেত্রেও তোমাকে বুঝে নিতে হবে যে রুই মাছের রক্ত সংবহন তন্ত্র। তো এইখানে তোমাদের যেটা মূল কাজ, যে তোমাদের পুরো বিষয়টি আমি আলোচনা করলাম, সেটি তোমরা গাজী আজমল স্যারের বইয়ে পাবা, সেখান থেকে সুন্দরভাবে পড়ে নেওয়া, এবং এখান থেকে কিন্তু এমসিকিউ কিভাবে থাকবে সেগুলো আমি বলে দিলাম। তোমার এখান থেকে 3 মার্ক, 2 মার্ক, 1 মার্ক এমসিকিউ নানান ধরনের প্রশ্নই থাকবে। আর পরবর্তীতে যদি তারপরেও কোনো ধরনের প্রবলেম থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের সেই প্রবলেমের কথা আমাকে উল্লেখ করবে, যে কোন জায়গাটাতে বুঝুনি। আমি চেষ্টা করব তোমাদের সেই সলিউশন দিতে, এবং তোমরা অবশ্যই ইনবক্সে তোমাদের রোলটা দেবে। আর আরো একটা কথা, যে যদি তোমরা পারো রুই মাছের একটি চিত্র এঁকে খাতার মধ্যে আঁকবে, এঁকে সেই ছবিটা তুলে আমাকে কমেন্ট বক্সেও কিন্তু ছবিটা সেন্ড করতে পারো। কমেন্ট বক্সে দিয়ে রাখলেই সুবিধা হয়, আমি দেখতে পাবো রুই মাছটা কিভাবে আঁকলে বা কতটা পারলে, সেটা যদি একটু আমি মানে দেখতাম যে আসলে তোমরা প্র্যাকটিসটা করলে কিনা, তাহলে ভালো হতো। কারণ তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল শিটেও নানান ধরনের চিত্র আঁকতে হবে, সেটা তোমাদের ম্যাম বলে দেবে, যে করাবে যিনি করাবেন তিনি তোমাদের সেই ব্যাপারে ডিরেকশন দিবেন। কিন্তু এখন চিত্রগুলি যদি একটু প্র্যাকটিসের মধ্যে থাকে তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। সেই জন্যই বলা যে চিত্রটা এঁকে খাতার মধ্যে চিত্রটা এঁকে সেটার একটা ছবি নেবে, ছবি নিয়ে তোমরা কমেন্ট বক্সের নিচে চিত্রটা একটু আমাকে সেন্ড করে দেবে, কে কিরকম আঁকলে আমি একটু দেখব। আর রোলটা অবশ্যই দেবে। এবং আজকের ক্লাসের মধ্যে যদি তোমাদের কোনো ধরনের কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু আমাকে অবশ্যই প্রশ্ন করবে, এবং পরবর্তী ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আর দোয়া রাখো যেন আমিও সুস্থ থাকি এবং পরবর্তী ক্লাসটি নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারি। সকলের মঙ্গল কামনায় আজকের মতো রাখছি।